আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন ভালো থাকবেন। বাংলাদেশের রাজনীতিতে এখন একটা কালবৈশাখীর ঝড়ের একটা আভাস পাওয়া যাচ্ছে, একটা অশনি সংকেত যে বেশ কয়েকদিন যাবতীয় মিডিয়াতে পত্রপত্রিকায় বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, টকশোতে আলোচনা হচ্ছে আওয়ামী লীগ আসছে। আওয়ামী লীগ কীভাবে আসবে এবং তার জন্য নেপথ্যে কিছু কাজও করা হচ্ছে এবং বিভিন্ন দলগুলোকেও প্রস্তাব দেওয়া হচ্ছে যে যে আওয়ামী লীগটা আসবে সেই আওয়ামী লীগটা রিফাইন্ড আওয়ামী লীগ, অর্থাৎ শেখ হাসিনা বিহীন কিংবা শেখ হাসিনা পরিবার বিহীন একটা আহ, নিরপেক্ষ কিংবা যাদের গ্রহণযোগ্যতা আছে এরকম কিছু আওয়ামী লীগের দিয়ে এই সামনের যে নির্বাচন, ডিসেম্বরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা আসবে এবং বাংলাদেশে তারা এসে রাজনীতি করে। এবং এইটার জন্য যে তৃতীয় পক্ষ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নাকি আসন ভাগাভাগির প্রস্তাব দিয়েছে এবং অন্যান্য দলগুলো সেগুলো নাকি মেনেছে। জানি না এখানে বড় বড় যে দলগুলো আছে তারা এই ব্যাপারে কি বলবেন, এবং তাদের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে একটা মেসেজ আসা উচিত। যদি এরকম ঘটনা ঘটে যে পত্র পত্রিকায়, মিডিয়াতে, টকশোতে যে কথাগুলো হচ্ছে কিংবা ইউটিউব চ্যানেলে যে কথাগুলো হচ্ছে, সামাজিক মিডিয়াতে যে কথাগুলো হচ্ছে যে আসন সমঝোতার মাধ্যমে একটি পক্ষ আওয়ামী লীগ পুনর্বাসন পরিকল্পনা মেনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, এই বিষয়টা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমন্বয়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ, এখন যে যে নাগরিক পার্টি হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টির দক্ষিণাঞ্চলের যিনি সংগঠক হাসনাত আবদুল্লাহ, তিনি বলেন যে আমাদেরকে এরকম একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সেই প্রস্তাব হলো কিছু শর্ত আছে। সেই শর্ত হলো যে আসন সমঝোতার ভিত্তিতে একটা রিফাইন্ড অর্থাৎ নতুন আওয়ামী লীগ আসবে, যেখানে শেখ হাসিনা থাকবে না কিংবা শেখ হাসিনা পরিবারের কেউ নেতৃত্বে থাকবে না। কিন্তু সেই প্রস্তাব যদি বলা হচ্ছে যে যে অন্যান্য গ্রুপকেও এরকম প্রস্তাব দেওয়া হয়েছে, জানি না তারা কারা। এবং যদি এরকম হয় তাহলে বাংলাদেশের এই রাজনীতির যে অন্দরমহলে যে ঘটনাগুলো ঘটছে এগুলো আসলে কিন্তু প্রকাশ হয়ে যাবে, প্রচার হয়ে যাবে। তখন কিন্তু ওই রাজনৈতিক দলগুলো কিংবা ওই গোষ্ঠীগুলো কিন্তু জনগণের কাছে যখন যাবে তখন এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। বরঞ্চ এখনই ওই সমস্ত রাজনৈতিক দলগুলো যদি এরকম সমঝোতার কথা কিংবা একমত হয়ে থাকে, তাহলে তাদের কিন্তু এখনই স্পষ্টভাবে জনগণের সামনে বলতে হবে যে হ্যাঁ, আমাদেরকে এরকম প্রস্তাব দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় এখন নেই, তারা রাজনীতি করতে আসবে। আওয়ামী লীগের কোটি কোটি মানে সমর্থক আছে, নেতা আছে, নেত্রী আছে, এবং আওয়ামী লীগ দীর্ঘদিনের একটি রাজনৈতিক দল। তারা যে অন্যায় করেছে, ভুল করেছে, ফ্যাসিবাদী একটি শাসন ব্যবস্থা কায়েম করেছে, সেই জন্য তারা মানে পালিয়ে গেছে এই দেশ থেকে। এই দেশে তাদের যে মূল নেতৃত্বে যারা আছে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে ছাত্রদের আন্দোলনের কারণে, ছাত্র জনতার আন্দোলনের কারণে। এখন এই পালিয়ে যাওয়া যারা আছে তাদের মধ্য থেকে যারা নিয়ে আওয়ামী লীগের মধ্যে গ্রহণযোগ্য সাধারণ মানুষ যাদেরকে গ্রহণ করবে, যাদের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাটের কিংবা হত্যাকাণ্ডের কোনো অভিযোগ নেই, চুরি ডাকাতির অভিযোগ নেই, টাকা লুট করার অভিযোগ নেই, এরকম যদি ভালো মানুষগুলো যদি আওয়ামী লীগের নেতৃত্বে আসে, তো সেটা জনগণ কিভাবে নিবে সেটা জনগণেরই বিষয়। কিন্তু একটি পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার জন্য, নিষিদ্ধ করার জন্য।
এবং এই নিষিদ্ধ করার বিষয়টা এখন যেভাবে আসছে, সময় মনে হারিয়ে গেছে। কারণ 5ই আগস্টের পরে যে পরিবেশ ছিল, সেই পরিবেশটা বিগত 7 মাস 7.5 মাসে কিন্তু অনেক ম্লান হয়ে গেছে। কারণ মানুষ এখন মনেই করে না, রাজনৈতিক দলগুলো, বিরোধী দলগুলোও কিন্তু এখন মনে করে না, বলে না যে এতগুলো মানুষ মারা গেল, এতগুলো রক্ত ঝরলো, এতগুলো মানুষ আহত হলো, এত দেশে লুটপাট হলো, এত বিরোধী দলের নেতা নেত্রীকে গুম খুন করা হলো। এগুলো নিয়ে তাদের চিন্তা নেই। চিন্তা হলো সামনে নির্বাচন, এবং এই নির্বাচনে আসন ভাগাভাগি নিয়েই এখন নানা ধরনের দেন দরবার ইত্যাদি ইত্যাদি চলছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের বৃহৎ দলগুলো যদি আওয়ামী লীগকে গ্রহণ করে, তাহলে একরকমের রেজাল্ট আসবে, যদি গ্রহণ না করে সে আরেকটা রেজাল্ট আসবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা, এবং তারা যারা যারা এনসিপি করেছে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যে করেছে, তাদের পক্ষ থেকে তারা যদি এখন বলে যে আমাদের লাশের উপর দিয়া রাজনীতি করতে হবে যদি আওয়ামী লীগ আসে, তাহলে সেখানে একটি চ্যালেঞ্জের একটি বিষয় দাঁড়ায়। এবং যারা এটা নেগোসিয়েশন করছে, তারাও যদি মনে করে না তাদেরকে আসতে দিতে হবে, একটি চ্যালেঞ্জ মনে করে, তাহলে দুই পক্ষ মুখামুখি। আর দুই পক্ষ মুখামুখি হলে সেটা আমাদের জন্য কতটুকু কল্যাণকর হবে, কতটুকু আমার দেশের জন্য, সাধারণ মানুষের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার পক্ষে কতটুকু এটা সহায়ক হবে, এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। যে ঝড় উঠেছে, সেই ঝড় যাতে বাউলা ঝড় না হয়ে ওঠে, সেই ঝড় যাতে কালবৈশাখী, যে উত্তর পশ্চিম কোণে যেরকম কালবৈশাখীর ঝড় ওঠে, আকাশ কালো হয়ে যায়, নিকষ কালো হয়ে যায়, এবং ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ঘর বাড়ি, ফসল, মাঠ ইত্যাদি, সেরকম যাতে না হয়। আমরা চাই যে পরিস্থিতিটা যেন সবারই নিয়ন্ত্রণ থাকে। এদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, সেই প্রশ্নটা একটা গণভোটের মাধ্যমে হতে পারত। সেই সময়টা পার করে ফেলছে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ অনেক কিছু হারিয়ে ফেলছে। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সে সময় অনেক কিছু করার ছিল। এদেশের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলগুলো তখন এই ছাত্র জনতার যে আন্দোলনকে তারা অন্য চোখে দেখতো, অন্যভাবে দেখতো, ভয় ছিল। কিন্তু ওই ভয়টা কিন্তু এই ছাত্রদের উপর কেটে গেছে। কারণ এখন ছাত্ররা যখন কোনো জায়গায় মিটিং করতে যায়, সেখানে তারা বাধার সম্মুখীন হচ্ছে। যেমন এই যে বরিশাল গিয়েছে, সেখানে নাহিদ অনেকটা অবরুদ্ধ হয়ে গেছে, তাকে পুলিশ উদ্ধার করেছে। তো এই নাগরিক কমিটির কিংবা নাগরিক পার্টির লোকজন যখন বাইরে গিয়ে তারা মিটিং করতে যাবে, তখন যদি বিরোধী দলগুলো যদি তাদেরকে সহায়তা না করে, তারপর আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছে, তারা দেশের ভিতরে আছে, তারা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে তাদের পক্ষে মাঠে দাঁড়িয়ে থাকা কতটুকু সহজ হবে, এইটাও কিন্তু একটু ভাববার বিষয়। এবং এই দলটা সাধারণ মানুষের কতটুকু মন জয় করতে পারবে, সেটাও কিন্তু এখন প্রশ্ন সাপেক্ষ। কারণ এদেশে বৃহৎ দল হিসাবে আওয়ামী লীগ, তারপরে বিএনপি, জামাত ইসলাম, এরা কিন্তু মাঠ দখল করে আছে। এখনো আওয়ামী লীগকে যেভাবে হোক না কেন, শেখ হাসিনা নেই, কিন্তু আওয়ামী লীগের লোকজন, কোটি কোটি লোকজন কিন্তু এখানে আছে, নেতা নেত্রী আছে। তারপরে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, তারপরে উপজেলা পরিষদ, উপজেলার চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, তারপরে আমলা কামলা যারা দলীয়ভাবে কাজ করেছে, তারা কিন্তু সবাই আছে। যার ধরুন হয়তো এখন তারা চুপ আছে, কিন্তু যদি সময় সুযোগ হয়, তখন কিন্তু তারা ফনা তুলে উঠবে। কিন্তু সেই ফনা তুলে ওঠার সময় যে সবল দিবে, সেই সবলকে মোকাবেলা করার মতন শক্তি, ক্ষমতা এই নতুন পার্টির ছাত্ররা যে গঠন করেছে সে আছে কি। এবং তাদের সাথে এখনো পর্যন্ত আমরা দেখছি যে অন্যান্য পার্টি থেকে লোকজন, সিনিয়র কেউ আসা, কিংবা সেনাবাহিনীর যারা অবসরে আছেন, কিংবা সরকারি কর্মকর্তা যারা অবসরে আছেন সচিব পর্যায়ে কিংবা অন্যান্য, তারা তাদের সাথে আসবে কিনা, ব্যবসায়ীরা তাদের সাথে আসবে কিনা, কিংবা সিনিয়র নাগরিকরা তাদের সাথে আসবে, তারা আসলে কিভাবে আসবে, এবং এই নাগরিক পার্টি কিভাবে তাদেরকে গ্রহণ করবে, এগুলো এখনো ধোঁয়াশা আছে। কিন্তু সময় কিন্তু বেশি নেই, সামনেই নির্বাচন ডিসেম্বরে। কারণ বারবার ইউনূস সাহেব বলছেন যে যদি সংস্কার ছোট হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন। আর সংস্কার ছুটি হতে হবে, যা পরিবেশ। কারণ অনেক কিছু হাতছাড়া হয়ে গেছে। কারণ এখন যে প্রধান উপদেষ্টা, উনি কতটুকু শক্তি রাখেন উনি একমাত্র বোঝেন, কিন্তু আমরাও কিন্তু টের পাচ্ছি। কারণ সেনাবাহিনী, তারপরে প্রেসিডেন্ট এখনো আছেন, সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট যিনি আছেন,
আর যে উপদেষ্টা পরিষদ আছেন, যে প্রধান উপদেষ্টা আছে, ছাত্র আছে, এদের মধ্যে কিন্তু একটা এখন সেই আগের সেই সমন্বয়টা নেই। কারণ প্রত্যেকেই প্রত্যেকের জায়গাতে প্রভাব বিস্তার করে থাকার চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে ইউনূস সাহেব এখন অনেকটাই কিন্তু অসহায়ের মতো শিখণ্ডী হিসেবে দাঁড়িয়ে আছেন। তিনি কি করবেন সেটা তিনিই ভালো বোঝেন। কারণ উনি একজন মানী লোক, সম্মানী লোক। সেটা উনি কিভাবে সুন্দরভাবে ডিপার্চার হবেন, যে সম্মান নিয়ে তিনি এসেছিলেন সেই সম্মান নিয়ে তিনি কিভাবে যাবেন, সেটা তাকেই কিন্তু চিন্তা করতে হবে, তাকেই বিবেচনা করতে হবে। কারণ এই মাটি তার, এই মাটিতে তাকে ফিরতে হবে। যদি মরেও যায় তাও এই মাটিতে ফিরতে হবে। এই মাটির ভালোবাসাটাই সবচেয়ে বড়, এবং সেই ভালোবাসা রাখার জন্য, বিশ্বাস রাখার জন্য তিনি কি করবেন তিনি ভালো বোঝেন। তো যেখানে বলা হচ্ছে যে নতুন যে রিফাইন্ড আওয়ামী লীগ আসবে, যে প্রস্তাবটা দেওয়া হচ্ছে ছাত্রদেরকে, যে রিফাইন্ড আওয়ামী লীগ আসবে, তাদের দিয়ে এপ্রিল, এই যে ঈদের পরেই, অর্থাৎ এটা মার্চ মাস, ঈদের পরেই এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, যে এই মানে আওয়ামী লীগটা আসবে নতুন করে গঠিত হয়ে, যে নতুন করে নেতৃত্বে যারা আসবে, সেখানে তাদের ছাত্রদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে যে সে আওয়ামী লীগ এসেই এপ্রিল মে থেকে তারা শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে। তারা যে ভুল করেছে সেই অপরাধ স্বীকার করবে। বিশেষ করে শেখ হাসিনা যে অপরাধ করেছে, ভুল করেছে, সেগুলো স্বীকার করবে এবং হাসিনাকে অস্বীকার করবে। তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। এই প্রস্তাব দেওয়া হলে ছাত্র নেতৃবৃন্দ তৎক্ষণাৎ তারা বিরোধিতা করে, এবং তারা জানায় আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এখন আওয়ামী লীগের বিচার কে করে? যারা বিচার করবে তারাই তো প্রস্তাব দিচ্ছে যে রিফাইন্ড আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে, তাদেরকে নির্বাচন করতে দিতে হবে, এবং তাদের সাথে আসন ভাগাভাগির প্রশ্ন এখানে এসেছে। তো সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই বলে মন্তব্য করেন যে এনসিপির ওই নেতা, অর্থাৎ হাসনাত আব্দুল। তিনি লিখেন, আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই, অর্থাৎ সকল কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হই, আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। যদি আওয়ামী লীগ, তারা বলছে, ছাত্র নেতারা বলছে যে যদি আওয়ামী লীগ আসে তাহলে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে বিপ্লব, সেটা ব্যর্থ হয়ে যাবে। এতগুলো মানুষ মারা গেল, তারা দুঃখ প্রকাশ করে না, তারা কিছু করে না, তারপরে ষড়যন্ত্র করতেছে, বিভিন্ন রকমের উস্কানি হচ্ছে, বিভিন্ন আন্দোলন থেকে দেওয়া হচ্ছে, তারপরে দর্শনের কাহিনীগুলো হচ্ছে, তারপরে চুরি ডাকাতি এগুলো হচ্ছে, এগুলো পত্র পত্রিকা মিডিয়া বিভিন্ন প্রকাশ হচ্ছে, যেগুলি প্রতি সরকারেরই লোকজন এগুলির সাথে জড়িত হয়ে যাচ্ছে। তাহলে এই অবস্থায় যে জুলাই বিপ্লবটাই ব্যর্থ হয়ে যাবে যদি আওয়ামী লীগ, এই ছাত্র নেতাদের বক্তব্য। কিন্তু আওয়ামী লীগকে তো আনতে চাচ্ছে এস্টাবলিশমেন্ট কিংবা কোনো একটা বড় শক্তি আওয়ামী লীগকে আনতে চাচ্ছে। প্লাস প্রতিবেশী দেশ ভারতেরও একটা ইচ্ছা যে আগামী নির্বাচনে ভারত মানে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, এবং সেই জন্য সেনাপ্রধানও চেষ্টা চালাই যাচ্ছে, এরকম একটি মানে খবর চাউর হয়েছে, এবং হাসনাতের কথা থেকে তাই বোঝা যাচ্ছে। কিন্তু সেখানে মানে মানে হাসনাত বলছেন যে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাক পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না। 5 আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে। এখন নিষিদ্ধ কতটুকু হবে, এবং আমাদের চলমান যে রাজনীতিবিদরা আছেন বিভিন্ন রাজনীতি, তারাও কি পক্ষে থাকবেন কিনা? সংস্কারের নিয়েই তো অনেক কথা বলা হচ্ছে। কারণ মির্জা আব্বাস বলছেন যারা যদি সংস্কার করেও আমরা ক্ষমতা গেলে সংস্কার আমরা অগ্রিম পরিবর্তন করে দেব। তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? যে তারা ক্ষমতায় এখনো আসেনি, যখন এই কথা বলে যে সংস্কার যদি হয়েও থাকে, সেই সংস্কার আমরা মানব না, সেই সংস্কার আমরা পরিবর্তন, তাহলে নিশ্চিত হয়ে গেছে যে তারা ক্ষমতায় আসছে। আবার যদি হয় জনগণ সেটা কিভাবে নিবে, সেগুলো একটি প্রশ্ন। এবং মির্জা আব্বাসের এই বক্তব্যটা বিভিন্নভাবে সমালোচিত হচ্ছে, এবং তিনি একজন সিনিয়র রাজনীতিবিদ হিসাবে এই কথাগুলো বলে বিএনপির যে পপুলারিটি, জনপ্রিয়তার কিন্তু অনেক ক্ষুণ্ণ হয়েছে। এবং এই কথার সাথে বিএনপির হাইকমান্ড একমত কিনা ঠিক জানি না, কিন্তু সম্প্রতি আমরা খেয়াল করেছি বিভিন্ন দল কিন্তু তারাও চাচ্ছে যে আওয়ামী লীগ
আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে তারাও না। তারা বলছে জনগণ যদি আওয়ামী লীগকে চায় তাহলে তাদের কোনো সমস্যা নেই, আসবে আওয়ামী লীগ, নির্বাচন করবে। রুহুল কবির রিজভী সাহেব বলছে জনগণ যদি তাদের চায় আসবে। জামাতও এক সময় এরকম বলেছে, কিন্তু আজকে আবার সূত্র অন্যরকম। এখন নতুন করে বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য পার্টিগুলো কি বলবে এই প্রেক্ষাপটে, সেটাই শোনার অপেক্ষা আছে জাতি। এবং আমার মনে হয় এই সময়টাতে প্রতিটি রাজনৈতিক দল তাদের দলের যেই চিন্তা চেতনা সেটা জনগণের কাছে স্পষ্ট করে দেওয়া উচিত। আর বর্তমান যে সংকটটা হয়েছে, সংকটের মধ্যে যে আসন ভাগাভাগি নিয়ে যে অন্যরাও মত দিয়েছে, তোমরা মত দাও ছাত্রদেরকে বলা হচ্ছে, সেরকম পরিবেশ হলে সে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও এই ব্যাপারে স্পষ্ট একটা বক্তব্য দিতে হবে যে তারা কি আসলে মানে আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগির বিষয়ে একমত হয়েছে কিনা। সবকিছু মিলিয়ে বলবো যে যে একটি দারুণ অশনি সংকেত আমাদের সামনে এসছে। আমরা যেন এই সংকটটা সুন্দরভাবে কোনো বাঘ বিতণ্ডা, ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি এবং দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে যাতে আমরা এগিয়ে না যাই। আমরা যেন একটি শান্তির পথে থাকি, আমরা যেন একটি সমঝোতার পথে থাকি, আমরা যেন যে জুলাই বিপ্লবের যে মূল চেতনা, সেই চেতনাকে আমরা ধরে রাখতে পারি, সেদিকে আমাদের নজর দিতে হবে। সেই সাথে সাথে আওয়ামী লীগ নতুন করে রাজনীতিতে আসবে কি আসবে না, সেটা কিন্তু সবগুলো রাজনীতি দলের মধ্যে একটু ঐক্যমত্যের একটি প্রশ্ন আছে। যদি ঐক্যমত্য হয় ভালো, আর যদি ঐক্যমত্য না হয় তাহলে বিভেদ বেড়ে যাবে। আর বিভেদ যদি বেড়ে যায় সেটা আমাদেরই অস্থিতিশীলতা আসবে, সেখানে আবারও আমরা পিছিয়ে পড়ব। বাংলাদেশের এই যে ক্রান্তি লগ্ন, এই ক্রান্তি লগ্ন অতিক্রম করার জন্য, এই বিপদ থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য আমাদের খুব শান্ত শিষ্ট মন মানসিকতা নিয়ে আলোচনা টেবিলে বসে একটি সুরাহা করতে হবে। রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে যত বড় সংকটই থাক না কেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। এবং সেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক, এই প্রত্যাশায় আমরা সবাই করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।